স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে একটা টাইমলাইন আমাদেরকে দেয়া যায় এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এই সময়ের মধ্যে উপজেলা এভাবে নির্বাচনটা হবে। এখন পর্যন্ত তারা যেটা বলছেন অতি দ্রুত, এখন দ্রুত তো 5 বছর হইতে পারে, 5 মাস হইতে পারে। তো আমরা একটা স্পষ্ট সময়সীমা দাবি করছি। আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা পোস্টার দিয়ে পুরো নগরের সকল দেয়াল ভরে ফেলেছেন। তো বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা যদি নির্বাচন অংশগ্রহণ করেন তাহলে এটা নির্বাচনটা একদম স্টার্টিং থেকেই বিতর্কিত এবং একপাক্ষিক এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। আমরা দেখছি যে দেশে হামের যে প্রকোপ সেটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমরা মনে করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে এক ধরনের জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে এই সংকট মোকাবেলায় আমাদের সরকার বিরোধী দল মিলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই সময়ে কার দোষ বেশি কার দোষ কম এই কথা না বলে আমাদের একসাথে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস, এই হামের প্রকোপ বৃদ্ধির পিছনে কাদের অবহেলা, কাদের অনিয়ম জড়িত আছে সেটাও সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন। আমরা দেখছি যে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সময় বারবার শুনেছি যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হবে। আমরা বর্তমান সরকার আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বারবার শুনি যে কোনো মব চলবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন। জনগণের নিরাপত্তা এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ব্যাহত হচ্ছে সেটার বিভিন্ন ইনস্ট্যান্স আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা একটা কনসার্নের বিষয়। আমরা আশা করি যে সরকার সীমান্ত হত্যা রোধে শক্তিশালী ডিপ্লোম্যাটিক অবস্থান নিবে এবং এজন্য ভারত সরকারের কাছে এটা প্রশ্ন রাখবে এবং ভারতের যে বাংলাদেশে রাষ্ট্রদূত আছেন তাকে ডেকে নিয়ে সরকার জবাবদিহিতা চাইবে যে এই সীমান্ত হত্যা কেন বাড়ছে। আমরা আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাটাই সর্বাগ্রে দেখতে চাই। এই যে সরকার সবার আগে বাংলাদেশ বলে, কিন্তু সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, এটা তাদের মুখের বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। আমরা দেখছি যে খুবই কনসার্নের বিষয়, আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর, সেখানে নির্বাচনের পরবর্তী সময় আমরা বুলডোজার চলতে দেখছি এবং সেখানকার মুসলমানদের উপর এক ধরনের নৃশংস আক্রমণ এবং হামলা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের বিভিন্ন গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের ভারতেরও বিভিন্ন অংশের জনগণকে আমাদের পাশে পেয়েছি। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকে আমাদের গণতান্ত্রিক লড়াইয়ে বিভিন্ন সময় আমাদের পাশে তাদের বিবৃতি বক্তব্যের মাধ্যমে তাদের সংহতি প্রকাশ করেছেন। আমরাও যখন এনআরসি সিএ আইন করা হয়, পশ্চিমবঙ্গে যখন আন্দোলন হয়, জেএনইউতে যখন আন্দোলন হয়, আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি। তো জনগণের সাথে আমাদের যে একটা সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে, সেটা আমাদের অব্যাহত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা পশ্চিমবঙ্গে যারা হামলার শিকার হচ্ছেন, যারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন, যারা একটি উগ্রবাদী শক্তির দ্বারা নিষ্পেষণের শিকার হচ্ছেন, তাদের প্রতি আমাদের সংহতি সমর্থন জানাচ্ছি এবং এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও আহ্বান জানাতে চাই যে আপনারা এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এটা নিয়ে আরও সচেতনতা প্রয়োজন। এবং আমরা মনে করছি যে এই অঞ্চলের মুসলমানরা তারা নিপীড়নের শিকার হচ্ছেন, তারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন শুধুমাত্র ধর্মের পরিচয়ের কারণে। এবং এই আধুনিক বিশ্বে এটা এক ধরনের প্রাচীন বর্বরতার মতো একটা দৃশ্য হয়ে ফুটে উঠছে। এবং আমরা শুনছি যে আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে
তিনি একটা রাষ্ট্রীয় সাংবিধানিক পদে বসে তিনি বলছেন যে তারা রাতের অন্ধকারে সেখানকার যাদেরকে তাদের সন্দেহ হয় যে তাদের নাগরিক না, তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করেন। এটা অত্যন্ত গর্হিত একটা বক্তব্য, অত্যন্ত সেন্সিটিভ একটা বক্তব্য। একজন যিনি দায়িত্বে বসে থেকে বলছেন যে তারা ইলিগালি পুশব্যাক করেন বাংলাদেশে। কিন্তু এটা নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের সরকারের কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু আমরা পাই নাই। আমরা বাংলাদেশের এই বর্তমান সরকারের সময়টা খুব কম হলেও আমরা বারবার দেখছি কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এবং আমরা এবারই প্রথমবারের মতো হয়তো দেখলাম যে বাংলাদেশ কোনো একটা নির্দিষ্ট বলয়ের দিকে চোখ বন্ধ করে ঝুঁকে যাচ্ছে, যার ফলে আমরা আমাদের বন্ধুদেরকে হয়তো হারাচ্ছি অথবা সম্ভাব্য বন্ধুদেরকে হারাচ্ছি। আমাদের আহ্বান থাকবে কূটনৈতিক ক্ষেত্রে সরকার আরো শক্তিশালী অবস্থান নেবে এবং বাংলাদেশের স্বার্থকে আগে দেখে অন্য কোনো দেশের স্বার্থকে না দেখে তারা ভয়েস রেজ করবে এবং ভারতের যারা নিপীড়নের শিকার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদের পক্ষে দাঁড়াবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তারপর আমরা প্রেস ব্রিফিং শেষ করব। এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। যদি আপনি আমাদেরকে দিতে পারেন কোনো নিউজ থাকলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে আপনারা বলেছিলেন যে পরিচয় দিয়ে বিএনপি কিংবা যে কেউ আপনাদের দলে এসে তারা নির্বাচনে অংশ নিতে পারে। তো এই ক্ষেত্রে আসলে আপনারা যে আজকে 100 জনের তালিকা প্রকাশ করেছেন, এক্ষেত্রে আসলে বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্যান্য দল থেকে আসা মানে কতজন রয়েছে? আচ্ছা, আমাদের হচ্ছে অন্য রাজনৈতিক দল থেকে আসা, যেমন পূর্বে বিএনপির সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে জামায়াত ইসলামের সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে কোনো দলের সাথেই রাজনীতি করেনি এরকমও আছে, কিংবা ধরেন আজকে থেকে 5 বছর 7 বছর 10 বছর আগে এক সময় আওয়ামী লীগের রাজনীতি করেছিল, পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে তারা অতিষ্ঠ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেই রকম কিছু মানুষ যারা আবার একই সাথে জুলাইয়ের পক্ষে ছিল, যারা মনে করে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল এবং তারা অপরাধ করেছে, এইরকম কিছু পদপ্রার্থীও এখানে এসেছে। তো সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের মধ্য থেকে যাচাই বাছাই করে যাকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য জিতে আসতে পারবে আমরা তাদেরকে রেখেছি। আমরা জাতীয় নির্বাচনে একসাথে 11 দল নির্বাচন করেছি। সেই নির্বাচনী জোট এখন জাতীয় সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে কাজ করছে, কিন্তু স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা আগামীর যে স্থানীয় যে নির্বাচন, দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় নির্বাচনে স্পেশালি উপজেলা কিংবা পৌরসভা পর্যায়ে এটা একটু কঠিন হয়ে যায় যে 11 দল একসাথে একমত হয়ে একজন প্রার্থী। তো সেটা তারপরও যদি জোটগতভাবে হয় সেটা নির্বাচনের পূর্বে একটা আলোচনার বিষয় এবং সে অনুযায়ী সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব। শুভেন্দু অধিকারের বক্তব্যকেও কি আমাদের সিরিয়াসলি নিতে হবে? আর আসলে শেখ হাসিনা তো আমরা যতদূর জানি যে ভারতের মধ্যে এখন এক ধরনের অবরুদ্ধ অবস্থায় মানে আছেন আর কি। তবে আমরা দাবি করব এবং আমরা সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে শেখ হাসিনাকে, যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং শুভেন্দু অধিকারী যদি চান তাহলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন, তারপর একটা আমাদের টেরিটরির মধ্যে আমরা দেখে নিব। একটা শুধু অ্যানাউন্সমেন্ট অ্যাড করি, এরপরে ভাইয়ের প্রশ্নটা। আমরা যে 100 জন প্রার্থী ঘোষণা করলাম, আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কিংবা সংশ্লিষ্ট জেলা আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা দায়িত্বশীল আছে, তারা আমাদের
ঘোষিত প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম থেকে শুরু করে রাজনৈতিক সকল কার্যক্রম তারা অবজার্ভ করবেন। তারা যদি সন্তোষজনক কার্যক্রম থাকে তাদেরকে দিয়ে আমরা নির্বাচনে অগ্রসর হব, কিন্তু সে অনুযায়ী যদি আমরা কারো সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রমে গাফিলতি দেখতে পাই তাহলে আমরা প্রয়োজনে কাউকে উইথড্র করে তুলনামূলক অধিক যোগ্য কাউকে আমরা সেখানে আবার নতুন করে মনোনীত করতে পারি। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আপনি বলেছেন বক্তব্য শুরুতেই আজকে পর্যন্ত প্রায় 352 জন সামথিং হতে পারে মানুষ মারা গেছে, শিশু মারা গেছে। যেহেতু আগের যে সরকারটা ছিল আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকার আপনি একজন প্রতিনিধি ছিলেন, উপদেষ্টা ছিলেন। এই বিশাল আমাদের এই যে শিশুরাদের মৃত্যুর যাত্রা লম্বা হচ্ছে, দিনকে দিন হচ্ছে, এই দায় কি আপনি কি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়কে এড়াতে পারে, বা সেই অংশ হিসাবে সরকার অংশ হিসাবে আপনি কি তার দায় এড়াতে পারেন? এই দায় পূর্ববর্তী আগামী 19শে মে আপনি পুরিয়া যাচ্ছেন সম্মেলন, তো সেই সম্মেলন সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবহিত করুন। এই দায় আসলে যখন থেকে হামের টিকা দেয়া নিয়ে আসলে অনিয়মটা শুরু হয়, যখন থেকে এটা যে মনোযোগ সরকারের এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের মনোযোগটা সরে যায়, তখন থেকেই যারা দায়িত্ব ছিল সবাইকে এই দায় নিতে হবে। এটা আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন তাদের এবং বিএনপি সরকারের সময় যারা এখন দায়িত্বে আছেন সকলকে নিতে হবে। তবে আরও স্পেসিফিকলি আমার মনে হয় যে এটা নিয়ে তদন্ত করার প্রয়োজন। এবং অনেক ক্ষেত্রে হয় কি, এই যে একটা টিকা নিয়মিত 10-15টার মতো টিকা নিয়মিত দিতে হয়, অনেক ক্ষেত্রে যেটা হয় যে এগুলো দায়িত্বে থাকে স্বাস্থ্য অধিদপ্তর, এবং তার অধিদপ্তরের মধ্যেও কোনো একজন উপসচিব, সিনিয়র সরকারি সচিব যার শাখায় তার দায়িত্বটা থাকে। তো কে স্পেসিফিকলি দায়িত্ব অবহেলা করেছে সেটা দেখে তাকে শাস্তির আওতায় আনা প্রয়োজন, যাতে করে ভবিষ্যতে এ ধরনের আর কোনো অবহেলা না হয়। আর দ্বিতীয়ত, সাউথ কোরিয়াতে আমি ইউনেস্কো এপিসিআইসির একটা হিউম্যান রাইটস ইন সিটিজ ফোরামের একটা সম্মেলন আছে মানবাধিকার বিষয়ক, সেটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি। সেখানে একই সাথে আমি সাউথ কোরিয়ার যেই 18ই মে তাদের গণঅভ্যুত্থান দিবস, সেই দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে 19 তারিখ প্রিন্ট মিডিয়ার সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি যেখানে সময় পাইনি এবং জোট সহ বিভিন্ন বিষয়ে আমাদের যারা প্রার্থী ছিলেন তাদের নিজস্ব আসনে কাজ করার জন্য, একটা সংসদীয় আসন গোছানোর জন্য যতটুকু সময় প্রয়োজন ছিল, আত্মপ্রকাশ করার মাত্র 1 বছর হওয়ার কারণে আমরা ততটুকু সময় পাইনি। এবং সাংগঠনিকভাবেও প্রত্যেকটি আসনের ওয়ার্ড পর্যায় পর্যন্ত, যেই ওয়ার্ডকে কেন্দ্র করে ভোট সেন্টারগুলো হয়, সেই ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের জাতীয় নির্বাচনের সাংগঠনিক ভিত্তি সব জায়গায় প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী ছিল না। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে এই ব্রিফিংয়ে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা জাতীয় নির্বাচনে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি যেখানে আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাইনি এবং জোট সহ বিভিন্ন বিষয়ে আমাদের যারা প্রার্থী ছিলেন তাদের নিজস্ব আসনে কাজ করার জন্য, একটা সংসদীয় আসন গোছানোর জন্য যতটুকু সময় প্রয়োজন ছিল, আত্মপ্রকাশ করার মাত্র 1 বছর হওয়ার কারণে আমরা ততটুকু সময় পাইনি। এবং সাংগঠনিকভাবেও প্রত্যেকটি আসনের ওয়ার্ড পর্যায় পর্যন্ত, যেই ওয়ার্ডকে কেন্দ্র করে ভোট সেন্টারগুলো হয়, সেই ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের জাতীয় নির্বাচনের সাংগঠনিক ভিত্তি সব জায়গায় প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী ছিল না। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা স্থানীয় নির্বাচনের
ব্যাপক প্রস্তুতি শুরু করেছি এবং বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রথম স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম ধাপে 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছি এবং খুব শীঘ্রই অন্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। একই সাথে আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে সেই সিদ্ধান্ত তখন হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে যেই দল স্বপ্ন দেখে যে 2036 সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকারি দল হিসেবে তারা প্রতিনিধিত্ব করবে, সেই দল জোটের আশায় জোট হবে কিনা এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারে না। সেই জায়গা থেকে আমরা এককভাবে একই সাথে আমাদের দলীয় সাংগঠনিক যে ভিত্তি সেটাকে শক্তিশালী করার জন্য এবং স্থানীয় পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রস্তুতির জন্য তারা যেন যথেষ্ট সময় পায় সেই লক্ষ্যে আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রাথমিকভাবে আমরা ঘোষণা করছি। এবং আজকে আমরা প্রথম ধাপে উপজেলা পরিষদ এবং পৌরসভা মেয়র সর্বমোট 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের কাছে বাংলাদেশের এই মুহূর্তে মোট 500টি উপজেলা এবং 330টি পৌরসভা 830টি ইউনিট থেকে প্রথম ধাপে যেন নাম প্রকাশিত হয় এই জন্য হাজারের অধিক অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। সেগুলোকে বারংবার যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করে আমরা প্রাথমিকভাবে 100 জনের নাম ঘোষণা করছি এবং আগামী যে ঈদ আসছে ঈদের পূর্বেই আমরা আশা করছি এ মাসের 20 তারিখে আজকে থেকে 10 দিন পরে আমরা দ্বিতীয় ধাপে আবারও 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব। তো আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে। আমাদের সারা দেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা মানুষের উপরে কখনোই নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকেও যদি কেউ আসতে চায় আমরা তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা প্রথম ধাপে আজকে 100 জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমরা ঘোষণা করছি। আমার সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখপাত্র উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই বিভাগ ধরে আমরা এই ঘোষণাটি শুরু করছি এবং আমাদের ঘোষণার পরে আমাদের এনসিপির সম্মানিত মুখপাত্র দেশের সার্বিক অবস্থা নিয়ে এনসিপির যে অভিব্যক্তি সেটি প্রকাশ করবেন। তো আমরা ঘোষণা শুরু করছি। প্রথমে আমরা রংপুর বিভাগ দিয়ে শুরু করছি। রংপুর বিভাগ, পঞ্চগড় জেলা, তেতুলিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বোদা উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শিশির আসাদ। দেবীগঞ্জ উপজেলার পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাসুদ পারভেজ। ঠাকুরগাঁও জেলা থেকে রানীশংকৈল উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মর্তুজা সেলিম। দিনাজপুর জেলা থেকে ফুলবাড়ী উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান চৌধুরী নিশাদ। বোচাগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ী পৌরসভা। পৌর মেয়র পদপ্রার্থী শিহাব হোসেন। ঘোড়াঘাট পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। হাকিমপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ রায়হান কবির। নীলফামারী জেলা থেকে জলঢাকা উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সাইদ লিওন। সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ। কুড়িগ্রাম জেলা থেকে সদর উপজেলার সদর পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাসুম মিয়া। লালমনিরহাট জেলা থেকে কালীগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ। রংপুর জেলা রংপুর সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কৃষ্ণ চন্দ্র বর্মন। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম খুরি। এর মধ্য দিয়ে আমাদের রংপুর বিভাগ শেষ হলো। এ পর্যায়ে রাজশাহী বিভাগের নাম ঘোষণা করব। ঘোষণা করার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমনকে।